সিরিয়ায় স্বৈরশাসক আসাদ পতনের 1 মাস, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান বাহরাইনের। এবং গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ ইস্যুতে অনড় অবস্থানে ডোনাল্ড ট্রাম্প। বিক্রির জন্য নয় জানালেন দ্বীপটির পররাষ্ট্রমন্ত্রী। পাশে দাঁড়ালো ইউরোপের বেশ কয়েকটি দেশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। গাজার হাসপাতালগুলোতে আর মাত্র 1 দিনের জ্বালানি মজুদ আছে বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন অবস্থায় আহতদের চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন। এসবের মধ্যেই গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনের নতুন পর্বের সূচনা হতে যাচ্ছে বলে সতর্ক করেছে ইসরায়েলের অর্থমন্ত্রী। একদিনে উপত্যকাটিতে তেল আবিবের হামলায় আরও 50 জন নিহত হয়েছেন। চলতে থাকা আগ্রাসনের মাত্রা আরও বাড়বে বলে হুঁশিয়ার করেছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। গাজাকে হামাসের জন্য এক নরকে পরিণত করবেন বলেও আগাম সতর্কবার্তা দিয়েছেন তিনি। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন দ্রুত যুদ্ধবিরতির আশ্বাস দিয়ে বলেন, খুব শিগগিরই এই সিদ্ধান্তের বাস্তবায়ন হবে। জাতিসংঘের এক অধিবেশনে গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের দ্বিমুখিতার তীব্র সমালোচনা করেছেন উত্তর কোরিয়ার প্রতিনিধি। পিয়ংইয়ংয়ের আত্মরক্ষার প্রশিক্ষণের অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা করলেও গাজায় আত্মরক্ষার নামে চালানো গণহত্যাকে সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র বলে দাবি করা হয়। এদিকে নেতানিয়াহুর সমালোচনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিও বার্তায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ইরান যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের জন্য নেতানিয়াহুকে দায়ী করে বলেন, 2003 সালে নেতানিয়াহুর প্ররোচনায় ওয়াশিংটন তেহরানে সামরিক অভিযান চালায়। নেতানিয়াহু 90-এর দশক থেকেই হিজবুল্লাহ হামাস সমর্থনকারী দেশ ইরাক, সিরিয়া, ইরানকে রুখতে বিভিন্ন সময় সুবিধামতো মার্কিন প্রশাসনকে ব্যবহার করেছেন বলে দাবি করেন ওই অধ্যাপক। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের 1 মাস পেরিয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাহরাইনের প্রধানমন্ত্রী। আর সিরিয়ায় ইসরায়েলের অবস্থানের বিষয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চাইলেন জাতিসংঘের বিশেষ দূত। মাসখানেক আগেও সিরিয়ার মাটিতে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারতেন না বাসিন্দারা। নিজ ভূমেই ছিলেন পরাধীন। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের আচমকা হামলায় দেশ ছেড়ে পালান স্বৈরশাসক আসাদ। এরপর পেরিয়ে গেছে 1 মাস। স্বাভাবিক জীবনে বইছে স্বস্তির হাওয়া। এরই মধ্যে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে বিমান চলাচল। আশা করা হচ্ছে কিছুদিনের মধ্যেই চালু হবে আলেপ্পো বিমানবন্দর। খুলেছে জাতীয় জাদুঘরও। নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে 14 বছর পর মাউন্ট ক্যাসিয়নে ভিড় করছেন সাধারণ মানুষ, করছেন স্মৃতি রোমন্থন। স্বাধীনভাবে ব্যবসা করতে পেরে হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখেও। আগে আমরা যখন দোকান সাজিয়ে বসতাম তখন সরকারি লোকেরা আমাদের সব মাল জব্দ করে নিয়ে যেত। আমরা আমাদের জীবিকা নির্বাহ করতে পারতাম না। এখন আমরা স্বাধীন। আমি গত 20 থেকে 25 দিন ধরে আমার জীবনের সবচেয়ে সুন্দর আর সুখের সময় কাটাচ্ছি। এদিকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে ঢেলে সাজাতে তৎপর দেশটির নতুন প্রশাসন। স্থানীয় সময় মঙ্গলবার নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে জর্ডান সফরে গেছেন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী। স্বাধীন সিরিয়াকে সহায়তা করতে এগিয়ে এসেছে বিশ্ববাসীও। আহমেদ আল শারার সঙ্গে সাক্ষাতের পর দেশটির উপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও সিরিয়া সীমান্তে ইসরায়েলের অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চেয়েছেন সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, ট্রাম্পের শপথ গ্রহণের আগে মেক্সিকো সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঢল। শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে প্রবেশের আপ্রাণ চেষ্টা। হোয়াইট হাউসে ফেরার আগেই গ্রিনল্যান্ড এবং পানামা খালে আধিপত্য বিস্তারে ইচ্ছার কথা জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে অর্থনৈতিক কিংবা সামরিক শক্তি প্রয়োগ করার কথাও বলেছেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যের জবাবে গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানান, কোনো মূল্যেই বিক্রি করবেন না তারা তাদের দেশকে।
এদিকে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ বানাতে ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছে ইউরোপের বিভিন্ন দেশ। গ্রিনল্যান্ড ও পানামা খালের নিয়ন্ত্রণে অনড় অবস্থানে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ইচ্ছা পোষণ থেকে সরে আসার লক্ষণ তো নেই, বরং দিয়ে যাচ্ছেন একের পর এক হুমকি। যদিও ডেনমার্ক ও পানামা সাফ জানিয়েছে কোনো অবস্থাতেই ছাড়বে না নিজেদের ভূমির মালিকানা। বারবার প্রত্যাখ্যাত হয়ে এবার বল প্রয়োগের পথে হাঁটার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। বলছেন চড়া শুল্ক আরোপের পাশাপাশি সামরিক শক্তি প্রয়োগের কথা। ট্রাম্প মনে করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়া জরুরি, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সতর্কতা ব্যবস্থার জন্য। ডেনমার্কের অংশ হওয়ায় গ্রিনল্যান্ড ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নেরও সদস্য, তাই দ্বীপটির সার্বভৌমত্ব রক্ষায় তৎপর হয়ে উঠেছেন সংস্থা দুটির সদস্য রাষ্ট্রগুলো। বুধবার ফ্রান্সের ইন্টার রেডিওতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যান নোয়েল ব্যারো বলেন, ইউরোপীয় ইউনিয়ন নিজেদের সার্বভৌম সীমান্তে বিশ্বের অন্য কোনো দেশকে আক্রমণ করতে দেবে না। ডেনমার্কের প্রশাসন জানায়, গ্রিনল্যান্ড কখনো স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চাইলে তা সম্ভব, তবে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে নয়। ট্রাম্পে প্রথম মার্কিন প্রেসিডেন্ট নন যিনি গ্রিনল্যান্ড কিনতে চান। এর আগে 1867 সালে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন আলাস্কা কিনেছিলেন, ইচ্ছা পোষণ করেছিলেন গ্রিনল্যান্ড কেনারও। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ট্রুম্যান প্রশাসন ডেনমার্কে $100 মিলিয়ন প্রস্তাব করেছিল এই দ্বীপের জন্য। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঢল নেমেছে। কঠোর অভিবাসন নীতির আশঙ্কায় শত শত অভিবাসী শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছেন। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। হোয়াইট হাউসে প্রবেশের প্রথম দিনেই দেশে অবস্থিত অবৈধ অভিবাসীদের গণনির্বাসনের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এছাড়া কঠোর অভিবাসন নীতির আওতায় নতুন করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করাও জটিল হবে, তাই ক্ষমতা গ্রহণের আগে দলে দলে অভিবাসন প্রত্যাশীরা সীমান্ত এলাকায় জড়ো হচ্ছেন। বুধবার মেক্সিকোর চিয়াপাসের তাপাচুলা অঞ্চল থেকে প্রায় 250 জন অভিবাসন প্রত্যাশী মেক্সিকোর উদ্দেশ্যে সীমান্ত অঞ্চলে রওনা দেন। মেক্সিকান সরকারের উদ্যোগে পরিচালিত বাসগুলোতে করে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বা সিবিপি অ্যাপে অনুমোদনপ্রাপ্ত অভিবাসন প্রত্যাশীরা সীমান্ত পয়েন্টে পৌঁছান। সিবিপি 1 অ্যাপটি আশ্রয় প্রার্থীদের জন্য সীমান্তে পৌঁছানোর আগে আবেদন করার সুযোগ তৈরি করে দেয়। অ্যাপের মাধ্যমে সময় নির্ধারণ করা গেলেও তা যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত করে না। তবুও এই অ্যাপ ব্যবহারকে বৈধভাবে প্রবেশের সর্বোত্তম উপায় হিসেবে মনে করছেন তারা। অন্যদিকে মেক্সিকোর উত্তরে অপেক্ষমান অভিবাসীদের মধ্যে বেশিরভাগই কঠিন পরিস্থিতি মোকাবিলা করছেন। প্রচণ্ড শীতের কারণে অনেকেই অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বা খোলা আকাশের নিচে আগুন জ্বালিয়ে মানববেতর দিন কাটাচ্ছেন। আমরা এখানে জুয়ারেজে যুক্তরাষ্ট্রে প্রবেশের মুহূর্তটির জন্য অপেক্ষা করছি। আমরা এমন ঠান্ডা জায়গায় কখনোই ছিলাম না, কিন্তু আমরা ঈশ্বরের আশীর্বাদে আমাদের গন্তব্যে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি কার্যকর হওয়ার আগে এই প্রবেশ প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে কিনা তা নিয়ে অভিবাসীদের মধ্যে অনিশ্চয়তা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রে আশ্রয়ের স্বপ্ন পূরণের জন্য শেষ মুহূর্তের এই প্রচেষ্টা অনেকের জন্য জীবন মরণের লড়াইয়ে পরিণত হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইরানের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ইতালির সাংবাদিক সেসিলিয়া সালা। স্থানীয় সময় বুধবার তিনি দেশে ফিরবেন বলে জানায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দফতর। সাংবাদিকতার ভিসা নিয়ে ইরানে অবস্থান করছিলেন সালা। গত 19 ডিসেম্বর দেশটির রাজধানী তেহরান থেকে তাকে আটক করা হয়। এরপর দেশটির কুখ্যাত এভিন কারাগারে রাখা হয়। কূটনৈতিক ও গোয়েন্দা চ্যানেলে আলোচনার মাধ্যমে তাকে মুক্ত করা হয় বলে ইতালি সরকারের পক্ষ থেকে জানানো হয়। এর 3 দিন আগে মিলান বিমানবন্দর থেকে মোহাম্মদ আবেদিনী নামে ইরানের শীর্ষ ব্যবসায়ীকে গ্রেফতার করে ইতালি পুলিশ। 2024 সালে জর্ডানের ড্রোন হামলায় মার্কিন সেনা নিহতের ঘটনায় জড়িত সন্দেহে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে যুক্তরাষ্ট্র। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করে ইতালি পুলিশ। এক সময়ের উদীয়মান তুমুল জনপ্রিয় নেতা ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন। হঠাৎ করে কি এমন হলো যে তাকে পদত্যাগ করতে হচ্ছে? অনেকেই বলছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণেই পদত্যাগ করছেন ট্রুডো। আসলে কি তাই? ট্রাম্পের সঙ্গে ট্রুডোর পদত্যাগের সম্পর্ক কি? তুমুল জনপ্রিয় নেতা জাস্টিন ট্রুডো উত্থানের পাশাপাশি পতনের পেছনের কারণগুলোই বা কি? বিস্তারিত রিপোর্টে।
জাস্টিন ট্রুডো 2015 সালে যখন প্রথমবারের মতো ক্ষমতা নেন তখন কানাডা তো বটেই বিশ্ববাসীরও নজর কাড়েন। 2019 এবং 2021 সালে তার দল লিবারেল পার্টিকে ব্যালট যুদ্ধে বড় জয় উপহার দেন ট্রুডো। জাস্টিন ট্রুডোর বাবা ছিলেন কানাডার ক্যারিশম্যাটিক রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডো। 2000 সালে মারা যান তিনি। স্নোবোর্ড প্রশিক্ষক, বারটেন্ডার এবং শিক্ষক হিসেবে কাজ করার পর রাজনীতিতে আসেন জাস্টিন ট্রুডো। 2008 সালে প্রথমবারের মতো হাউস অফ কমন্সে মন্ট্রিলের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন তিনি। তবে তার টার্নিং পয়েন্ট বিবেচনা করা হয় 2012 সালকে। সে বছর একটি মুষ্টিযুদ্ধ ম্যাচে প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের কারাতে ব্ল্যাক বেল্ট পাওয়া এক নেতাকে হারান ট্রুডো। সে ঘটনা তার রাজনৈতিক জীবনে উত্থান ও জনপ্রিয়তার অন্যতম বড় কারণ। ট্রুডো সিনেটকে সংশোধনের নানামুখী পদক্ষেপ নেন, বিশেষ করে দলীয় নিয়োগের অবসান এবং একটি স্বাধীন, যোগ্যতা ও মেধা ভিত্তিক নির্বাচন প্রক্রিয়া তৈরি করে সিনেটকে কম রাজনীতিকরণ ও আরও স্বচ্ছ করার লক্ষ্য ছিল তার। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম 2 মেয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি সই করেন ট্রুডো। সেই সঙ্গে কানাডার গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে কার্বন কর প্রবর্তন করেন। সবশেষ যখন পদত্যাগের ঘোষণা দিলেন, সেই বক্তব্যেও বিভিন্ন অর্জন তুলে ধরেছেন জাস্টিন ট্রুডো। বিশ্বব্যাপী প্রগতিশীল রাজনীতির এক সময়ের উদীয়মান তারকা জাস্টিন ট্রুডোর গ্রহণযোগ্যতা গত বছরের শেষের দিকে সর্বনিম্ন 33% নেমে আসে। একই জরিপে অর্থনৈতিক অস্বস্তি নিয়ে ব্যাপক হতাশা প্রকাশ করেছেন কানাডীয়রা। পশ্চিমা অনেক দেশের মতো কানাডাকেও রেকর্ড মূল্যস্ফীতি এবং উচ্চ খাদ্যমূল্যের ভার বহন করতে হয়, যে দায় পড়ে ট্রুডোর ঘাড়ে। আবাসন সংকটের কারণে কিছু অঞ্চলে সাম্প্রতিক বছরে বাড়ির দাম 30% থেকে 40% পর্যন্ত লাফিয়ে বেড়েছে, যা সরকারের প্রতি ক্ষোভ আরও গভীর করেছে। ক্ষমতার দীর্ঘমেয়াদে রাজনৈতিক কেলেঙ্কারিও কম হয়নি। উপহার গ্রহণ, ছুটির দিন এবং ব্যক্তিগত হেলিকপ্টার ফ্লাইট নিয়ে তুমুল সমালোচনার মুখোমুখি হন ট্রুডো। 2017 সালে নৈতিকতা বিষয়ক একটি কমিশন জানায়, বিনামূল্যে জাঁকজমকপূর্ণ এক ছুটি কাটিয়ে ও বিষয়টি প্রকাশ না করে 2016 সালে স্বার্থ সংঘাত সংশ্লিষ্ট নিয়ম ভেঙেছেন ট্রুডো। সার্ফিং অবকাশের জন্য দেশের জাতীয় দিবস এড়িয়ে যাওয়া এবং ট্রুডোর পরিবারের সদস্যরা একটি দাতব্য সংস্থার কয়েক হাজার ডলার গ্রহণ করেছেন বলে অভিযোগ ওঠে, যা ট্রুডোকে আরও বেকায়দায় ফেলে। কানাডার কেন্দ্রীয় আইনের অধীনে 2025 সালের অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে সাম্প্রতিক মাসে লিবারেল পার্টির সদস্যরা মূল্যায়ন করেছেন জাস্টিন ট্রুডোর সরে যাওয়া এবং নতুন কাউকে আনার সময় হয়েছে কিনা। গত বছরের শেষের দিকে প্রায় 24 জন লিবারেল আইন প্রণেতা প্রধানমন্ত্রীকে সম্ভাব্য পরাজয় এড়াতে পদত্যাগ করার আহ্বান জানিয়ে একটি চিঠিতে সই করেন। কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত মোটামুটি স্থিতিশীল ছিল পরিস্থিতি। এ সময় ট্রাম্পের এক মন্তব্যের পর নাটকীয়ভাবে পদত্যাগ করেন কানাডার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে জাস্টিন ট্রুডো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মানিয়ে নিতে পারবেন কিনা সে প্রশ্ন রেখে যান তিনি। ট্রাম্প কিভাবে এতে জড়িয়ে গেলেন তাও বলছি, তার আগে বলি, ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের কদিন পরেই আটলান্টিক কানাডা, অন্টারিও এবং কুইবেকের লিবারেল আইন প্রণেতারাও বলতে শুরু করেন, এবার বুঝি নতুন নেতা বেছে নেওয়ার সময় এসেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে জয়ী হওয়ার পরপরই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কানাডার ওপরও 25% শুল্ক আরোপ করবেন তিনি। যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্য অংশীদার কানাডা। তাই ট্রাম্পের এমন হুমকির পর তৎকালীন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড সতর্ক করে বলেন, ট্রাম্পের হুমকিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া উচিত। হুমকি ধামকির মধ্যেই আবার কানাডাকে নিয়ে নানাভাবে রসিকতাও করতে থাকেন ট্রাম্প। ট্রাম্প ট্রুডোকে গ্রেট স্টেট অফ কানাডার গভর্নর বলে অভিহিত করে উপহাস করেন। কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ারও প্রস্তাব দেন ট্রাম্প। কানাডা কোনো সার্বভৌম দেশ নয় বলেও মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ট্রুডোর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করতে থাকেন ট্রাম্প। ট্রুডোকে কানাডার গভর্নর বলে অভিহিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের উত্তর প্রতিবেশী হিসেবে কানাডার 51তম অঙ্গরাজ্যের ধারণা বাস্তবায়নের তাগাদা দিতে থাকেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন ধনকুবের ইলন মাস্ক সহ ট্রাম্পের বেশ কয়েকজন ঘনিষ্ঠ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুডোকে আক্রমণ
শুরু করেন। জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণার প্রতিক্রিয়ায় ট্রাম্প এরই মধ্যে বলেছেন, কানাডার জনগণ নিজের দেশকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়, আর এই বিষয়টি বুঝতে পেরেই পদত্যাগ করেছেন ট্রুডো। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, কানাডার অনেক মানুষ মনে প্রাণে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্যে পরিণত হতে চায়। কানাডার অস্তিত্ব টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রকে পর্বতসম বাণিজ্য ঘাটতি ও ভর্তুকি দিতে হয়। যুক্তরাষ্ট্রকে এই ভার বহন করতে হচ্ছে। জাস্টিন ট্রুডো এই বিষয়গুলো জানতেন এবং এ কারণেই পদত্যাগ করেছেন। কানাডার রাজনৈতিক সংকটের জেরে আগামী 24শে মার্চ পর্যন্ত পার্লামেন্ট অধিবেশন স্থগিত করা হয়েছে। সাধারণত রাজনৈতিক সংকটের সময় পার্লামেন্ট অধিবেশন স্থগিত করা হয়। এর ফলে পার্লামেন্ট না ভেঙেই দেশে বিতর্ক বা ভোটাভুটি বন্ধ রাখা যায়। 2020 সালেও বিশেষ এক রাজনৈতিক পরিস্থিতিতে পার্লামেন্টের অধিবেশন স্থগিত করেন জাস্টিন ট্রুডো। 24শে মার্চের আগেই লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচন করার কথা রয়েছে, আর আইন অনুযায়ী নির্বাচন হওয়ার কথা এই বছরের অক্টোবরের মধ্যেই। এরই মধ্যে লিবারেল পার্টির পরবর্তী নেতা নির্বাচনে তোড়জোড় শুরু করেছে দলটি। সাধারণত 4-5 মাসের একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে দলের নতুন নেতা নির্বাচন করা হয়, তবে এবার এত সময় পাওয়া যাবে না, যে কারণে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে নতুন নেতা নির্বাচন। কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অফ কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হবেন, দেশটির প্রধানমন্ত্রীও তিনিই হবেন। লিবারেল পার্টির নেতা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাবেক অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, ট্রুডোর বন্ধু ডমিনিক লেব্লাঙ্ক, শীর্ষ কূটনীতিক মেলানি জলি ও ব্যাংক অফ কানাডার সাবেক গভর্নর মার্ক কার্নি। তীব্র শৈত্যপ্রবাহে নাকাল ভারত। ঘন কুয়াশায় বিপর্যস্ত দেশটির রাজধানী নয়াদিল্লি ও উত্তরাঞ্চল। দৃষ্টিসীমা ঝাপসা হওয়ায় ব্যাহত হচ্ছে ফ্লাইট ও ট্রেন চলাচল। কুয়াশার মাত্রা বাড়ায় বৃহস্পতি ও শুক্রবার হলুদ সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তাপমাত্রা 5 ডিগ্রির ঘরে নামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এ অবস্থায় বাসিন্দাদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে ভারতের রাজধানী নয়াদিল্লি ও আশপাশের এলাকা। দৃষ্টিসীমা শূন্যের ঘরে নেমে আসায় 2 শতাধিক ফ্লাইট চলাচল ব্যাহত হয়। ট্রেন চলাচলেও দেখা দেয় শিডিউল বিপর্যয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। প্রচণ্ড ঠান্ডায় দৈনন্দিন কাজকর্ম করতে হিমশিম খায় সাধারণ মানুষ। পরিস্থিতি মোকাবিলায় জারি করা হয় সতর্কতা। কুয়াশার মাত্রা বাড়ায় একই দিন নয়াদিল্লিতে কমলা সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতি ও শুক্রবারের জন্য জারি করা হয় হলুদ সতর্কতা। গেল একদিনে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা 16.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। তাপমাত্রা 5 ডিগ্রির ঘরে নামার পূর্বাভাস দেওয়া হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে হিমাচল প্রদেশের 12টি জেলায়ও। তীব্র শৈত্যপ্রবাহে নাকাল দেশটির উত্তরাঞ্চল। চরম দুর্ভোগে দিন পার করছেন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং রাজস্থানের বাসিন্দারা। সবচেয়ে বেশি কষ্টে ছিন্নমূল ও শ্রমজীবীরা। অমৃতসর, জম্মু এবং আগ্রার বিমানবন্দরগুলোতেও ব্যাহত হচ্ছে পরিষেবা। মৌসুমী সাথী, সময় সংবাদ। চীনে শীতের আমেজে উষ্ণতা ছড়িয়ে দিতে আয়োজিত হলো স্নো ডিস্কো নামের একটি ব্যতিক্রমী উৎসব। শত শত দর্শনার্থী ও পর্যটক অংশগ্রহণ করেন ভিন্নধর্মী এই আয়োজনে। তালে তালে নাচছেন দর্শনার্থীরা। ঠান্ডা আবহাওয়াকে তোয়াক্কা না করে মেতেছেন আনন্দ উৎসবে। রঙিন আলোয় সজ্জিত পরিবেশ। স্থানীয় সময় মঙ্গলবার চীনের হেইজিয়াং প্রদেশের মুদানজিয়ান শহরের স্নো টাউনে শীতের আমেজকে কেন্দ্র করে আয়োজন করা হয় স্নো ডিস্কো নামের এক ভিন্নধর্মী নাচের উৎসবের। উৎসবটি আনন্দের সঙ্গে উপভোগ করে শত শত দর্শনার্থী ও পর্যটকরা। স্নো ডিস্কো উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ড্রাগন নাচ, যা চীনের ঐতিহ্যকে তুলে ধরে, যা দেখে মুগ্ধ হয়েছেন বলে জানান উৎসবে আসার দর্শনার্থীরা। উৎসবটির শেষ পর্যায়ে আকাশ আলোকিত করা হয় চমৎকার আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে। এই প্রদর্শনী উৎসবে একটি নতুন মাত্রা যোগ করেছে বলে জানায় দর্শকরা। এই ঠান্ডা আবহাওয়ার ভেতর বাইরে সবার সাথে একসঙ্গে নাচার বিষয়টি সত্যি আকর্ষণীয় ছিল, যা তরুণদের জন্য চমৎকার একটি অভিজ্ঞতা। নাচ শেষ হওয়ার পর আতশবাজি দেখে আনন্দ বোধ করছি। একটু আগে আমি এবং আমার স্ত্রী বলছিলাম যে হেইজিয়াং প্রদেশের মানুষরা খুবই অতিথিপরায়ণ। আবহাওয়া ঠান্ডা হলেও আমাদের হৃদয় উষ্ণ। উৎসবটি খুবই আনন্দদায়ক ছিল। আমি এবং আমার মেয়ে বেশ উপভোগ করেছি। চীনের অন্যতম শীতল স্থান স্নো টাউন ঘন বরফ ও মনোমুগ্ধকর পরিবেশের জন্য জনপ্রিয়, যা হাড় কাঁপানো শীতের ভেতরেও বিশ্বের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের আকর্ষণ করে। অর্জিতা শেহসিন, সময় সংবাদ। ডিমেনশিয়া ও আলঝাইমারে আক্রান্ত প্রবীণদের মানসিক স্বাস্থ্য গুরুত্ব দেওয়ার পাশাপাশি
সঙ্গ দিতে মার্কিন প্রতিষ্ঠান টমবট তৈরি করেছে বিশেষ এক রোবট কুকুরছানা। নাম দেওয়া হয়েছে জিনি। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি মেলা CES 2025-এ রোবটটি উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে। কথায় আছে কুকুর মানুষের সেরা বন্ধু, কিন্তু সঙ্গী হিসেবে সত্যিকারের কুকুরের দেখাশোনা করা কঠিন হতে পারে, বিশেষ করে প্রবীণদের জন্য যারা ডিমেনশিয়া ও আলজাইমারে আক্রান্ত। এজন্য বাজারে এসেছে জিনি। এটি একটি হলুদ ল্যাব্রাডর আকৃতির রোবট কুকুর ছানা যা বাস্তব কুকুরের মতোই আচরণ করে। এটি স্পর্শ ও ভয়েস কমান্ডে সাড়া দেয় এবং লেজ নেড়ে ব্যবহারকারীদের সঙ্গে সংযোগ তৈরি করে। প্রবীণদের মানসিক প্রশান্তি দিতে রোবোটিক প্রতিষ্ঠান টমবট এই প্রযুক্তি নিয়ে এসেছে। জিনি তৈরির পেছনে অনুপ্রেরণা ছিল তাদের জন্য সঙ্গী তৈরি করা যারা বাস্তব পশুপালনের চ্যালেঞ্জ সামলাতে পারে না। বিশ্বব্যাপী 30 কোটির বেশি প্রবীণ ডিমেনশিয়া বা নানা মস্তিষ্কজনিত দুর্বলতায় ভুগছেন, যা তাদের একাকিত্ব, উদ্বেগ ও হতাশা বাড়িয়ে দেয়। জিনি সেই মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। এই রোবটিক কুকুরছানার বিশেষত্ব হলো এটি পুনরাবৃত্তিমূলক নয়, বরং নতুন নতুন আচরণ প্রদর্শন করে ব্যবহারকারীদের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করে। এর মাধ্যমে প্রবীণরা দিনের পর দিন একই রকম অভিজ্ঞতার সম্মুখীন না হয়ে একটি বৈচিত্র্যময় সঙ্গ উপভোগ করতে পারবেন। 2025 সালের শেষের দিকে জিনির বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। $1,500 এটি সরাসরি কেনা যাবে। পাশাপাশি নার্সিং হোমগুলোর জন্য ভাড়ার মডেলও থাকবে। প্রযুক্তির এই উদ্ভাবন প্রবীণদের যত্নে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।